রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানের সিজিল মিসাইলে কাঁপছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে রণতরী পাঠাতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ইউরোপ সহ সব মিত্র দেশের। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত 400 জন। লেবাননে স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের। সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা বন্ধ ঘোষণা। হরমুজ প্রণালী চালু করার জন্য ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশের কাছে রণতরী পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশ ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেননি। কোনো একটি দেশও রাজি হয়নি পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ পাঠাতে। শুধু তাই নয়, ইউরোপ সম্মিলিতভাবে ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের আহ্বানের পর ব্রাসেলসে বৈঠকে বসেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষে এখন যুদ্ধে জড়ানো সম্ভব নয়। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেন, তিনি জানান, জার্মানির সাংবিধানিক কাঠামো অনুযায়ী এ যুদ্ধে অংশ নেওয়ার মতো কোনো অনুমোদন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর পক্ষ থেকে নেই। শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট, এই যুদ্ধ ন্যাটোর বিষয় নয়। ফলে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই আমাদের। মার্জ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরুর আগে আমাদের সঙ্গে কোনো পরামর্শও করেনি। অন্যদিকে ইরান প্রসঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো যৌথ সিদ্ধান্ত হয়নি। ইউরোপ দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের পদলেহে। 1991 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাকে কয়েকবার অভিযান, এরপর লিবিয়া, আফগানিস্তান, ইউক্রেন এবং সর্বশেষ ইয়েমেনে হামলায় যুক্তরাষ্ট্রের এসব মিত্রদেশ ছিল। ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন, এমনকি ন্যাটোকেও তিনি দেখে নেবেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্প এখনও আশায় আছেন কয়েকটি দেশ রণতরী পাঠাবে হরমুজ প্রণালীতে। সোমবার ট্রাম্প বলেছেন, আমি শীঘ্রই এসব দেশের নাম প্রকাশ করব। এদিকে ইসরায়েল লেবাননে নতুন করে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। এরও তীব্র বিরোধিতা করেছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশ। ইরানের সিজিল মিসাইলে কেঁপে উঠেছে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশ। সোমবার ইরান প্রথমবারের মতো ব্যবহার করেছে সিজিল ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েল স্বীকার করেছে, সোমবার দফায় দফায় ইরানি মিসাইল আঘাত করেছে তাদের বিভিন্ন শহরে। হামলা থেকে রক্ষায় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, কারণ ইরান থেকে ছুটে আসা সব মিসাইল তারা প্রতিহত করতে পারেনি। বর্তমানে গোটা বিশ্বে আলোচনা চলছে ইরানের ব্যতিক্রমী এই সিজিল ব্যালিস্টিক মিসাইল নিয়ে। প্রকাশিত খবর অনুসারে ইরানের সিজিল 2 একটি দ্বিস্তর বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার। বোমা বহন ক্ষমতা 700 কেজি। গতি শব্দের তুলনায় 12 থেকে 14 গুণ বেশি। লক্ষ্যবস্তুতে নির্ভুল ও নিখুঁত আঘাত করার ক্ষেত্রে মিসাইলটির রয়েছে উচ্চ মাত্রার সফলতা। এর রয়েছে হাইপারসনিক বৈশিষ্ট্য তথা প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতা। লঞ্চার থেকে উৎক্ষেপণের পর সোজা অনেকটা উঁচুতে উঠে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে সিজিল। সেই কারণে একে ডান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলা হয়। ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল প্রতিহত করতে সক্ষম নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS অনুযায়ী সিজিল ক্ষেপণাস্ত্রটি প্রায় 18 মিটার লম্বা, ব্যাস প্রায় 1.25 মিটার, আনুমানিক ওজন 24 টন। 2008 সালে ইরান প্রথম এই মিসাইলের পরীক্ষা চালায়। প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করে। তবে উন্নত নেভিগেশন সিস্টেম মূল্যায়নের জন্য 2009 সালের মে মাসে দ্বিতীয়বারের জন্য উৎক্ষেপণ করা হয় সিজিলকে। 2009 সাল থেকে সিজিলের আরও 4টি উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ভারত মহাসাগরে প্রায় 1900 কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় সোমবার ইরান সিজিল মিসাইলের সাহায্যে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাকিস্তান সোমবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানে। এতে কমপক্ষে 400 জন আফগান নিহত হয়েছেন। আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামাদুল্লাহ ফিতরাত এক্স বার্তায় জানান এই তথ্য। হামলায় আরও 2 শতাধিক আহত হয়েছেন জানিয়ে তিনি বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালিয়েছে পাকিস্তান। সেখানে 2000-এর অধিক মাদকাসক্তদের সেবা দেওয়া হচ্ছিল। কাবুল বিবিসি প্রতিনিধি
সরেজমিন থেকে জানিয়েছেন তিনি কমপক্ষে 30টি লাশ দেখেছেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো হাসপাতালে হামলা চালায়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। পাকিস্তান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশে প্রিসিশন গাইডেড বোমা হামলায় নিহত হয়েছে তেহরিক-ই তালেবান পাকিস্তানের প্রধান নূর ওয়ালি মেহসুদ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা শঙ্কর সিনহা। তারা একটি গোপন আস্তানায় বৈঠক করছিলেন। তালেবান সরকার বলেছে হাসপাতালে সন্ত্রাসীদের কোনো ঘাঁটি ছিল না। এর আগে রোববার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন পাকিস্তান আর্মির 6 সেনা। এরপরই পাকিস্তান আর্মি F-16 ফাইটার জেটের সাহায্যে হামলা পরিচালনা করে আফগানিস্তানে। ইরানের অব্যাহত মিসাইল ও ড্রোন হামলার কারণে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার দুবাই বিমানবন্দরে আত্মঘাতী ড্রোন হামলার পর সোমবার এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র এই দেশটি। ইরানের হামলার কারণে সংযুক্ত আরব আমিরাত আগে থেকে সীমিত করে বিমান চলাচল। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ইতিহাদ ও এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছিল, কিন্তু এরপরই দেশটির সরকার আকাশসীমা বন্ধ ঘোষণা করল। তবে মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়েছে আবার খুলে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা। ইরানের বিপ্লব রক্ষা বাহিনী IRGC এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সতর্ক বার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে সব প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে এবং তাই সংশ্লিষ্ট কর্মী ও আশেপাশের এলাকার মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বার্তায় IRGCর এক মুখপাত্র বলেন, আমরা পরাজিত আমেরিকান শাসনকে সতর্ক করছে অঞ্চলে থাকা সব আমেরিকান শিল্প প্রতিষ্ঠান খালি করে নিতে। একই সঙ্গে যেসব শিল্প কারখানায় আমেরিকানদের শেয়ার রয়েছে সেগুলোর আশপাশের এলাকার মানুষকেও দ্রুত সরে যেতে বলছি যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন ইরানের 7,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। সামরিক ও বাণিজ্যিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। ইরান নামক দেশটি বলতে পারেন মুছে যাওয়ার পথে। তাদের আর কিছুই নেই। তাদের মিসাইল উৎপাদন ও মজুত কেন্দ্র আমরা ধ্বংস করেছি। এর ফলে তাদের মিসাইল ও ড্রোন হামলা 90% কমে গেছে। তবে ট্রাম্পের এ দাবি মিথ্যা প্রমাণ করে ইরান মিসাইল বৃষ্টি অব্যাহত রেখেছে ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বিতীয় ভিডিও প্রকাশ করার পর তার মৃত্যুর গুজব আরও ডালপালা মেলেছে। প্রচারিত দ্বিতীয় ভিডিওটি জাল বা ফেক বলে অভিহিত করেছেন ফ্যাক্ট চেকাররা। রোববার প্রচারিত দ্বিতীয় ভিডিওতে দেখা গেছে তেল আভিভের একটি কফি শপে দাঁড়িয়ে অন্যান্য ক্রেতার সঙ্গে ইরানের যুদ্ধ সম্পর্কে ছোট ছোট কথা বলছেন নেতানিয়াহু। একটি ক্যাফেতে কফি খেতে খেতে বক্তৃতা করছেন তিনি। 13 মার্চের পর 15 মার্চে প্রচারিত নতুন ভিডিও সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় তুলেছে তার মৃত্যু বিষয়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দ্বিতীয় ভিডিওতে নেতানিয়াহুকে কফির কাপ হাতে বলতে শোনা গেছে, কফির জন্য আমি মরতে রাজি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। এরপর তিনি 2 হাতের আঙ্গুল তুলে ক্যামেরায় দেখাতে শুরু করেন। কারণ 13 মার্চ ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সূত্রে দাবি উঠেছিল যে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙ্গুল রয়েছে। 15 মার্চ যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গেছে নেতানিয়াহু 2 হাতেই 5টি আঙ্গুল ছিল। তিনি নিজে 2 হাত উঁচু করে হাতের আঙ্গুল দেখান। ভিডিওটি এক্স সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই সেটি ডিপ ফেক দিয়ে তৈরি বলে জল্পনা শুরু হয়েছে। একজন এক্স ব্যবহারকারী এক্সের চ্যাটবট গ্রোকের কাছে ভিডিওটির সত্যতা যাচাই করতে চেয়েছিলেন। যে প্রশ্নের উত্তরে গ্রোক জানিয়েছে এটি আসলে কৃত্রিম মেধা দিয়ে তৈরি একটি ভিডিও। গ্রোক জানিয়েছে যে ভিডিওটি 100% ডিপ ফেক। যেহেতু ভিডিওটি বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব সমাজ মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল, ফলে গ্রোকের মন্তব্য তার মৃত্যুর বিতর্ক আরও বড় আকার ধারণ করেছে। অনেকের মতে নেতানিয়াহু আসলে নিহত হয়েছেন। অন্য অনেক ফ্যাক্ট চেকার দাবি করেছেন নেতানিয়াহুর হাতে থাকা কফির কাপে ভর্তি কফি দেখা যাচ্ছে, কিন্তু তিনি যখন হাত নাড়াচাড়া করছেন তখন কফির কাপ থেকে কফি পড়ে যাওয়ার কথা বা কফি নড়ার কথা, কিন্তু কিছুই হয়নি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালানোর পর ইরান শুধু টিকে আছে না, শক্তভাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন একরকম বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমরাস্ত্র ভান্ডার যখন কমে আসছে তখন ইরানের ড্রোন ও মিসাইল হামলা চলছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ইরান কি এই যুদ্ধে জয়ী হতে সক্ষম? সামরিক বিশ্লেষকরা বলছেন হ্যাঁ, পুরোপুরিভাবে সক্ষম। যদি ইরান অর্থ
অর্থনৈতিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে পারে তাহলে শেষ পর্যন্ত ইরানের জয় হবে। ইতিমধ্যে অর্থনৈতিক যুদ্ধের আলামত স্পষ্ট হতে শুরু করেছে। পশ্চিমারা 40 বছরেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছে। তারা ইরানকে ক্লান্ত করেছে, জীর্ণ করেছে, কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারেনি। শেষ পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ শুরু করেছে। এখন ইরান উল্টো অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ আসলে ইরান নিয়ে পশ্চিমাদের এক ধরনের বিভ্রান্তির লক্ষণ। তাদের উচিত ছিল চীনের সাথে সামরিকভাবে মোকাবেলা করা আর রাশিয়ার সাথে অর্থনৈতিকভাবে লড়াই করা, কিন্তু তা না করে তারা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। চীন ও রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েও গোলমাল করে ফেলেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিভ্রান্তের কারণে ইরান প্রথমবারের মতো অর্থনৈতিক যুদ্ধে প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছে। ইরান এই সুযোগটি হাতছাড়া করেনি। যুদ্ধ শুরু করার এক সপ্তাহের মধ্যে বিশ্বকে তার ভৌগোলিক গুরুত্ব এবং সমুদ্র পথের তাৎপর্যের কথা মনে করিয়ে দিয়েছে। ইরানের এই স্ট্র্যাটেজিক অবস্থান আক্রমণকারীরা হয়তো ভুলে গিয়েছিল। এখন ইরান তার কৌশলগত অবস্থানের শক্তি দেখাচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই একমাত্র পদক্ষেপ বিশ্বের পুরো জ্বালানি ব্যবস্থাকে উলটপালট করে দেয়। তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এটা ছিল সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। ইরানের তেলের ডিপোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তার শক্তি দেখিয়েছে। এর জবাবে ইরান মিত্র মার্কিন দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। ইরান এর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে এসব হামলাকে তারা পরোয়া করে না। যুদ্ধ নিয়ে ইরান নয়, বরং আমেরিকা এখন তালগোল পাকিয়ে ফেলেছে। এখন ইরানের একমাত্র কর্তব্য এবং বেরিয়ে আসার পথ হলো হরমুজ প্রণালী বন্ধ রাখা। ইরান যদি হরমুজ বন্ধ রাখার দিকে মনোনিবেশ করে তবে এটি স্পষ্ট হয়ে যাবে আমেরিকার যুদ্ধ এবং ইসরায়েলের নোংরামির মূল্য সবসময় বাকি বিশ্বকেই দিতে হয়। সারা বিশ্বের চাপ, এমনকি ইউরোপের চাপ এখন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। ইরান তার শক্তির উৎস ভালোভাবে জানে, ফলে হরমুজকে তারা অর্থনৈতিক যুদ্ধের কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করেছে। বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে। এর মাসুল দিতে বাধ্য হয়েছে বাকি বিশ্ব। এই দুই দেশ তাদের আর্থিক বুদবুদ এবং অঢেল অপচয়ের খরচ বিশ্বের উপর চাপিয়ে দিয়েছে। এই দুই দেশ এমন ব্যবস্থা তৈরি করেছিল বিশ্বকে অস্থির করে তুললেও তার দায় সবাইকে পরিশোধ করতে হতো। ইরান হরমুজের মাধ্যমে প্রথমবারের মতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাকি বিশ্বকে কিভাবে তাদের দায় বহন করতে হতো। হরমুজ বন্ধ করে দেওয়ার পর ইউরোপের দেশগুলো এখন পুরোপুরিভাবে তাদের শত্রু দেশ রাশিয়ার উপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এসব দেশ রাশিয়া থেকে গ্যাস নেওয়া বন্ধ করে কাতারের দিকে ঝুঁকে পড়েছিল। এখন হরমুজ দিয়ে গ্যাসবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে গেছে। অহংকারী ট্রাম্প রাশিয়ার উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন ইউরোপ তো বটেই, এশিয়ার দেশগুলো রাশিয়া থেকে তেল গ্যাস কেনা শুরু করেছে। তাহলে এই যুদ্ধে প্রথম লাভবান হলো ইরানের মিত্র রাশিয়া। অপরদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা অসহায় হয়ে পড়েছে। তাদের ঘুরে দাঁড়াতে কতদিন লাগবে কেউই জানে না। তেল গ্যাসের এই অর্থনৈতিক যুদ্ধ এখনও চলমান। ইরানের উপর যত হামলা হবে ততই মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণে থাকা মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। এটা অর্থনৈতিক যুদ্ধের একটা অংশ মাত্র। আমেরিকাকে ইরান জানিয়ে দিয়েছে ব্যারেল প্রতি তেলের দাম $200 পর্যন্ত ওঠার জন্য তারা যেন প্রস্তুত থাকে। এটি কোনো কথার কথা নয়। ইরান চাইলে এই দাম উঠবে। ইরান সামরিকভাবে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে অনেক সামরিক বিশ্লেষকরা সন্দেহ পোষণ করেন। তা অমূলক নয়। ইরানের সমরাস্ত্র ভান্ডারের সাথে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের তুলনা চলে না, কিন্তু তারা দেখিয়েছে অর্থনৈতিকভাবে ইরান বছরের পর বছর টিকে থাকতে পারে। জ্বালানির উপর নির্ভরশীল না হওয়ার কারণে তারা এটি অর্জন করতে পেরেছে। এই কারণে অর্থনৈতিকভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই ইরানের একমাত্র সঠিক কৌশল। উপসাগরীয় অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলোতে ইরানের প্রাথমিক হামলাগুলোকে বৈধ হিসেবে দেখা হয়। ফলে এসব দেশ ইরানের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করেনি, এমনকি যুক্তরাষ্ট্রের সাথে সামরিক অভিযানে অংশ নেয়নি। এইসব দেশ জানে এই যুদ্ধ তাদের যুদ্ধ নয়। এ কারণে এসব দেশে হামলার ক্ষেত্রে ইরানকে সতর্ক হতে হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরানের হামলার সুযোগ নিয়ে ইসরায়েলও
উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে পারে। এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। ইরানে হামলা যদি মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ইসরায়েল এই সুযোগ নিতে পারবে না। নেতানিয়াহু ও ট্রাম্পের প্রথম কৌশল ছিল এই যুদ্ধে আরব দেশগুলোকে জড়িয়ে ফেলা, যুদ্ধটাকে আরব বনাম ইরানের লড়াইয়ে রূপ দেয়া। এক্ষেত্রে আরব দেশগুলো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা জানে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার অর্থ হবে আত্মহত্যার শামিল। আরব দেশগুলোতে সীমিত আকারে হামলার মধ্য দিয়ে ইরান এসব দেশকে বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে তাদের অর্থনীতি একেবারে ধস নামবে, যেখান থেকে আর উঠে আসা সম্ভব হবে না। ইরান এসব দেশের কাছ থেকে গ্যারান্টি চায় তারা মার্কিন ও ইসরায়েলের দোসর হয়ে আর কাজ করবে না। ইতিমধ্যে ইরান এতে অনেকটা সাফল্য পেয়েছে। এসব দেশ সরাসরি যুদ্ধে জড়াতে যেমন রাজি হচ্ছে না, তেমনি তারা বুঝে গেছে ইসরায়েলের সাথে তারা যতই সম্পর্ক তৈরি করুক না কেন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা গ্যারান্টি দিতে পারবে না। ফলে প্রাথমিকভাবে ইরান এক্ষেত্রে অনেকটা জয়ী হয়েছে। ইসরায়েলের কৌশল হলো এই যুদ্ধকে আরও বিস্তৃত করা, বিশেষ করে তারা যদি লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টগুলোর উপর হামলা করে, তবে এটি হবে আরেক কারবালা। আঞ্চলিক দেশগুলো সমুদ্রের পানি থেকে লবণ দূর করার এই প্ল্যান্টগুলো থেকেই তাদের পানির চাহিদা মেটায়। এই স্থাপনাগুলোর ক্ষতি হওয়ার অর্থ হলো তারা পানিহীন হয়ে পড়বে। ইসরায়েল এ ধরনের প্ল্যান্টে হামলা করে ইরানের উপর দায় চাপাতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে অবিরাম বিমান হামলা চালিয়েছে, কিন্তু ইরানের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত বা দমে যায়নি। তারা প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করছে। যে কোনো যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন দৃঢ় মনোবল জয়ের প্রধান শর্ত। ইরানিরা বুঝে গেছে এই যুদ্ধে তাদের হারানোর কিছু নেই, তাদের কেবল জিততেই হবে। ইরানের শাসকরা এই যুদ্ধকে 2টো ফ্রন্টে নিয়ে গেছেন। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা অকার্যকর করে ফেলতে সক্ষম হয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অর্থনৈতিক যুদ্ধে সাফল্য পেয়েছে। ইরানের দিক থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই। মার্কিন মিত্ররা যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধে ইরানের প্রাথমিক বিজয় হয়েছে। অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আনুষ্ঠানিক জয়ও ইরান অবশ্যই পাবে। ভারত বিশ্বের 3য় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ। জ্বালানি তেলের 60% এবং প্রাকৃতিক গ্যাসের 80% উপসাগরীয় আরব দেশগুলো থেকে আমদানি করে। আর এ তেল আসে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী হয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান আগ্রাসনের পর ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। ফলে তীব্র জ্বালানি সংকটের মুখে ভারত। একই সঙ্গে সব আরব দেশগুলো ইরানের ব্যাপক ভিত্তিক মিসাইল ও ড্রোন হামলার শিকার। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এসব দেশে কর্মরত ভারতের 1 কোটি প্রবাসীর জীবন। বড় ধরনের হুমকির মুখে পড়েছে বছরে এসব দেশ থেকে ভারতের $50 বিলিয়ন প্রবাসী আয় বা রেমিটেন্স। হরমুজ প্রণালী বন্ধ ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি উৎপাদন বন্ধ হওয়ায় রাশিয়ার উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে যুদ্ধ দীর্ঘ হওয়ায় যুক্তরাষ্ট্র বড় ধরনের অস্ত্র সংকটে পড়েছে। এশিয়া থেকে গুরুত্বপূর্ণ অনেক সমরাস্ত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরান যুদ্ধের ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে। ওয়াশিংটন থেকে চাহিদা মতো অস্ত্র পাবে না অনেক দেশ। ফলে ইরান যুদ্ধ এক কথায় চীন রাশিয়ার জন্য পৌষ মাস এবং ভারতের জন্য সর্বনাশ ডেকে এনেছে। ভারত বিশ্বের 3য় বৃহত্তম এলপিজি গ্যাস আমদানিকারক এবং ব্যবহারকারী দেশ। ভারতের 33 কোটি এলপিজি গ্রাহক রয়েছে এবং বার্ষিক এলপিজির চাহিদা 3 কোটি 30 লাখ টন। কিন্তু ইরান যুদ্ধের কারণে বর্তমানে ভারতের কয়েক কোটি রান্নাঘরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ছে রকেট গতিতে। ইরান যুদ্ধের কারণে ভারতগামী তেল ট্যাঙ্কার আক্রমণের শিকার হয়েছে। ফলে ভারতে তেল গ্যাস পরিবহনের কাজে নিয়োজিত অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি বিমা বাতিল করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে ভারতের প্রায় 1 কোটি শ্রমিক রয়েছে। এসব দেশ থেকে ভারত বছরে $50 বিলিয়ন রেমিটেন্স আয় করে থাকে। 2025 সালে এই দেশগুলো থেকে ভারত $52 বিলিয়ন রেমিটেন্স পায়। কিন্তু এসব দেশ বর্তমানে ইরানের মিসাইল ও ড্রোন হামলার শিকার। অর্থনীতি সহ গোটা জীবন স্থবির হয়ে পড়েছে। ইরানের ড্রোন হামলায় ওমানে 2 ভারতীয় সহ অন্যান্য দেশেও কয়েকজন নিহত হয়েছে। 50,000-এর বেশি ভারতীয় ইতিমধ্যে বিভিন্নভাবে দেশে ফিরে গেছে।
ইরানে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে নিয়েছে থার্ড মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেম এশিয়ায় কেবল দক্ষিণ কোরিয়াতেই মোতায়েন ছিল। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা আরব দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি দুর্বল হয়ে পড়েছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা। চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থাকা দক্ষিণ কোরিয়া ও জাপান বড় ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সর্বশেষ জাপান থেকেও 5,000 মেরিন সেনা সরিয়ে নিয়ে পারস্য উপসাগরে মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন। ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে গোটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। মাত্র 2 সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। ইরান যুদ্ধ দুর্বল করবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, বিপরীত দিকে বাড়বে চীনের প্রভাব। এই নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা। কেবল সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিকভাবেও জাপান বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। জাপানের প্রয়োজনীয় জ্বালানি তেলের 90% হরমুজ প্রণালী দিয়ে আসে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং মন্ত্রিসভার বৈঠকে বলেছেন তার সরকার যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরের বিরোধিতা করেছে, কিন্তু অনিবার্য এক বাস্তবতা যার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে ইরান আমেরিকার সাম্প্রতিক যুদ্ধের কারণে এশিয়ায় 3টি পরিবর্তন এসেছে। প্রথমত, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয় এটি এখন প্রতিষ্ঠিত যে আমেরিকার যুদ্ধ মেশিনে বড় ধরনের ঘাটতি রয়েছে। সমরাস্ত্রের এই ঘাটতি দেশটির অনেক মিত্রকেই বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম $40 লাখ। 2025 সালে যুক্তরাষ্ট্র মাত্র 600 প্যাট্রিয়ট মিসাইল তৈরি করেছে। যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই 1000-এর বেশি মিসাইল খরচ হয়ে গেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। বাংলাদেশ সহ বিভিন্ন দুর্বল দেশের উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার জন্য অনেক দেশ রাজিও হয়েছে, কিন্তু এটা এখন পরিষ্কার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব দেশ সময় মতো অস্ত্র পাবে না। এর ফলে বিভিন্ন দেশ নিজস্ব সমরাস্ত্র শিল্পের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেবে। জাপান এরই মধ্যে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়া নিজস্ব পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে গত অক্টোবরে আমেরিকার অনুমোদন নিয়েছে। গত বছর সিঙ্গাপুরে এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে আমেরিকার প্রতিমন্ত্রী পিট হেগসেথ জোর দিয়ে বলেন এই অঞ্চলের উপর আমেরিকার গভীর মনোযোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি আমেরিকার প্রতিশ্রুতিতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের বন্ধুদের সামরিক সহায়তা আমরা অব্যাহত রাখব। বিভিন্ন দেশের পক্ষে এই কথা বিশ্বাস করা কঠিন। পরমাণু শক্তির অধিকারী উত্তর কোরিয়ার সীমান্তবর্তী মিত্র দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। অথচ 2017 সালে দক্ষিণ কোরিয়া যখন থার্ড মিসাইল সিস্টেম মোতায়েন করা হয় তখন নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে চীন দক্ষিণ কোরিয়ায় পণ্য বয়কট করে এবং দেশটিতে পর্যটনের উপর নিষেধাজ্ঞা দেয়। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের তেলে অর্থনৈতিক উন্নতি করা এশিয়ার দেশগুলোর পরিস্থিতি সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে। ফিলিপাইনের মতো আমেরিকার মিত্রকে তেলের বিরুদ্ধে ব্যবস্থা মারাত্মকভাবে আঘাত করছে। এর ফলে তারা চীনের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে। এই অবস্থাকে কাজে লাগিয়ে চীন তার নিজের প্রভাবকে শক্তিশালী করতে পারে। কূটনীতিকদের মতে যুদ্ধের ফলে বেইজিং এই অঞ্চলে নিজের কর্তৃত্ব আরও মুক্তভাবে বিস্তার করতে পারবে। ইরান যুদ্ধে সরাসরি লাভবান হতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র তার মিত্র ইউরোপ রাশিয়ার তেল গ্যাস বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। ভারত, চীন সহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনত তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ভারতের বিরুদ্ধে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে বাধ্য হয়েছে রাশিয়ার উপর জ্বালানি তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে। এর ফলে ভারত সহ বিভিন্ন দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনতে পারবে। রাশিয়া বিশ্বের 3য় বৃহত্তম জ্বালানি তেল ও 2য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। ইরান যুদ্ধের ফলে রাশিয়া এখন তাদের অর্থনীতির মূল পণ্য তেল গ্যাস রপ্তানি করে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের সুযোগ পাবে। আর এই ঘটনায় বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ভারত মধ্যপ্রাচ্যের পরিবর্তে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানির সুযোগ পেলেও লাভবান হতে পারবে না যদি তা কম দামে কিনতে না পারে।
মধ্যপ্রাচ্যের তুলনায় রাশিয়া থেকে তেল গ্যাস কেনা ভারতের জন্য অনেক বেশি পরিবহন খরচের বিষয়। ইউক্রেন যুদ্ধের কারণে ভারতকে রাশিয়া প্রচলিত বাজার দামের তুলনায় 30% কম দামে তেল গ্যাস দিত। এখন যেহেতু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তাই রাশিয়া আর আগের মতো কম দামে তেল গ্যাস বিক্রি করবে না, সেটাই স্বাভাবিক। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।